প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ধনঞ্জয় দেবনাথ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজ স্কুল, চট্টগ্রাম। আমি আজ উচ্চ মাধ্যমিক শাখার একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের তরঙ্গ নিয়ে আলোচনা করছি। তরঙ্গ নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস করেছি। আজকে আমরা মুক্ত কম্পন এবং পরবশ কম্পন নিয়ে আলোচনা করব। তোমরা জানো, তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য মাধ্যমের কম্পনের প্রয়োজন হয়। মাধ্যমের কম্পনের ফলে কম্পাঙ্ক ও পর্যায়কাল নিয়ে তরঙ্গ সামনে অগ্রসর হয়। একটি সুরশলাকাকে যদি আমি রবারের পেডে আঘাত করি, তাহলে সুরশলাকার কম্পাঙ্ক ও পর্যায়কাল নিয়ে তরঙ্গ সামনে অগ্রসর হয়। আমরা যদি একটা সরল দোলককে ঝুলিয়ে দিই এবং সে যখন ঝুলতে থাকে, এটাও কিন্তু মুক্ত কম্পন। তাহলে মুক্ত কম্পনের সংজ্ঞাটা আমরা বোর্ডে লিখেছি, দেখো তোমরা। সেটা হলো কি, যে স্পন্দনক্ষম কোনো বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যায়কালে স্পন্দিত হয়। এই স্পন্দনকে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বলে। আরেকটা কম্পন আছে, সেটা হলো পরবশ কম্পন। যদি আমি একটা সুরশলাকাকে রবারে আঘাত করে কম্পন সৃষ্টি হয়, তাহলে শব্দ শোনা যায়, তবে বায়ুর মাধ্যমে শব্দটা প্রথম দিকে কম শোনা যায়। আমি যদি এই সুরশলাকাকে আঘাত করার পরে আমি কোনোটা টেবিলে যদি এটাকে স্পর্শ করি, তখন দেখা যায় কি শব্দটা জোরে হয়। তার কারণ হলো সুরশলাকার কম্পনটা যখন কম্পিত হয় টেবিলে রাখলে, এই কম্পনের ফলে টেবিলটাও কম্পিত হয় এবং টেবিলের পাশে যে বায়ু মাধ্যম আছে সেই মাধ্যমের কণাগুলো কম্পিত হয়। এই কারণে কি হয়, যে শব্দটা জোরে শোনা যায়। এই কম্পনটা হলো পরবশ কম্পন। অর্থাৎ কি, সুরশলাকার কম্পনটা টেবিলকে আবিষ্কার করেছে এবং সেইখান থেকেই টেবিলের সংস্পর্শে থাকা বায়ু কণাগুলো আন্দোলিত হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে পরবশ কম্পন। তাহলে পরবশ কম্পনের সংজ্ঞাটা আমরা বোর্ডে লিখেছি, তোমরা লক্ষ্য করো। স্পন্দনক্ষম বস্তুর উপর আরোপিত পর্যায়বৃত্ত স্পন্দনের জন্য একটি বস্তুটি তার স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হওয়ার পরিবর্তে যখন আরোপিত কম্পাঙ্কে স্পন্দিত হতে থাকে, তখন এই কম্পনকে বলা হয় আরোপিত বা পরবশ কম্পন। মুক্ত কম্পন ও পরবশ কম্পনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমি তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি, তোমাদের বইতেও আছে। মুক্ত কম্পন এবং পরবশ কম্পনের পার্থক্য হলো, শুধুমাত্র প্রত্যয়নী বল ছাড়া অন্য কোনো বল বস্তুর উপর ক্রিয়াশীল হয় না। বাইরে থেকে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলে পরবশ কম্পন সৃষ্টি হয়। মুক্ত কম্পনের কম্পাঙ্ক বস্তুটির ভর, আকৃতি ও স্থিতিস্থাপকত্ব ধর্মের উপর নির্ভর করে। পরবশ কম্পনের কম্পাঙ্ক বস্তুর উপর প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কের সমান হয়। বাধাজনিত বলের ক্রিয়ায় বস্তুর মুক্ত কম্পন আস্তে আস্তে কমে যায়। প্রযুক্ত পর্যাবৃত্ত বল বস্তুর উপর যতক্ষণ ক্রিয়া করে, পরবশ কম্পন ততক্ষণ স্থায়ী হয়। মুক্ত কম্পনের বিস্তার সাধারণত কম হয়। পরবশ কম্পনের বিস্তার সাধারণত মুক্ত কম্পনের বিস্তারের চেয়ে বেশি হয়। আমরা পরবশ কম্পনের একটা উদাহরণ তোমাদের দিতে পারি। তোমরা দেখবা যে যখন ভূমিকম্প হওয়ার ফলে কি হয়, যেটা কম্পন হয় তখন সেটা ঘরবাড়ি বা অট্টালিকার মধ্যে, এটা যখন কম্পিত হয় তখন ঘরবাড়ি অট্টালিকার যে ফাঁকা জায়গাগুলো আছে, সেখানে যে বায়ু আছে, মাধ্যম আছে, সেগুলোর কি হয়, কম্পন হয়। এই কম্পন ফলে কি হয়, একটা বিশাল কম্পনের বিস্তারে সৃষ্টি হয় এবং ধ্বংসযজ্ঞ শুরু হয়। এটা হলো পরবশ কম্পনের তোমার ফল। তাহলে মুক্ত কম্পন এবং পরবশ কম্পন আমরা জানতে পারলাম। এখন আমরা আরেকটা জিনিস জানতে পারবো, সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে অনুনাদ। অনুনাদটা কি? অনুনাদ কিন্তু মুক্ত কম্পন এবং পরবশ কম্পনের থেকে একটু ভিন্ন। তোমরা লক্ষ্য করবে যে যখন ছোট বাচ্চাকে তোমরা বা ছোট ভাই বোনকে দোলনায় দোলাও, দেখবে যে কখনো কখনো সে খুব আরামে নিশ্চুপভাবে ঘুমাচ্ছে, আবার কখনো কখনো সে অস্বস্তি প্রকাশ করছে। যখন সে নিশ্চুপভাবে ঘুমায়, তখন দেখবে যে সেখানে যে দোলনার যে দোলনের যে কম্পাঙ্ক
এবং বায়ুর মাধ্যমে যে কম্পাঙ্ক আছে সেটা যখন সমান থাকে তখন সে আরাম বোধ করে। আবার তোমরা কখনো দেখেছো কিনা জানি না, তোমরা যখন সৈনিকরা বা স্কাউটরা গাইডরা যখন ট্রেনিং করে তখন তারা কোনো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় তালে তালে পা মিলায় এবং সমান তালে অগ্রসর হয়, তখন দেখবে যে সেখানে একটা বড় কম্পনের সৃষ্টি হয়, মনে হয় যেন সেতুটা ভেঙে পড়তেছে। আসলে কিন্তু অনেক সময় ভেঙেও পড়ে। এটার কারণ হলো এই যে তোমার এই অনুনাদের কারণে এটা হয়ে থাকে। আমি এখন তোমাকে একটা সংজ্ঞাটা দিচ্ছি এখানে, সেটা হলো কোনো বস্তুর উপর প্রযুক্ত পর্যায়বৃত্ত বলের কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। এই ধরনের কম্পাঙ্ককে বলা হয় অনুনাদ। এখানে কি হচ্ছে, এই যে যখন সৈনিকরা পায়ে তালে তালে পা মেলাচ্ছে, তার ফলে ওখানে যে মাধ্যমে যে কণাগুলো আছে, মাধ্যমের কণাগুলো, সেটারও কিন্তু বিস্তারগুলা যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা বড় বিস্তার তৈরি হয়, তখন কম্পাঙ্কটা বেশি হয়। আমরা কিন্তু এখন লেখচিত্রের সাহায্যে আমরা এটা দেখাতে পারি। আমরা এখন লেখচিত্রের সাহায্যে দেখাবো যে অনুনাদটা দেখাতে পারি আমরা। তোমার লক্ষ্য করো, কম্পনের বিস্তার কম্পাঙ্ক। এটা হচ্ছে ভি নট কম্পাঙ্ক, এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদি এটাকে বলা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদি কম্পাঙ্ক, অনুনাদি কম্পাঙ্ক। কম্পনের বিস্তার, কম্পনের বিস্তার। শূন্য অবনমন, শূন্য অবনমন, অবনমন। স্বল্প অবনমন, স্বল্প অবনমন। মাঝারি অবনমন, মাঝারি অবনমন। এবং অতি অবনমন, অতি অবনমন, অতি অবনমন। তাহলে শূন্য, স্বল্প, মাঝারি, অতি, অবনমন। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে অনুনাদি কম্পনের সময় কম্পনের বিস্তার কম বেশি হওয়া নির্ভর করে অবনমনের মানের উপর। বিভিন্ন মানের অবনমনের ক্ষেত্রে প্রযুক্ত বলের কম্পাঙ্কের সাথে বস্তুর পরবশ কম্পনের বিস্তার কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা গ্রাফে দেখিয়েছি। প্রযুক্ত বলের যে কম্পাঙ্কের জন্য বিস্তার সর্বোচ্চ হয় তাকে বলা হয় অনুনাদি কম্পাঙ্ক। আমরা লেখচিত্র থেকে স্পষ্ট যে অবমন্দন যত কম হবে অনুনাদি কম্পনের বিস্তার তত বৃদ্ধি পাবে, অনুনাদের তীক্ষ্ণতা তত বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় যে অবমন্দন শূন্য হলে অনুনাদি কম্পনের বিস্তার অসীম হয়। লেখচিত্র অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় যে অবমন্দন যত কম হবে অনুনাদ তত তীক্ষ্ণ হবে, কম্পাঙ্কের সামান্য পরিবর্তনের জন্য বিস্তার অনেক কমে যায়। এই ঘটনাকে অনুনাদের তীক্ষ্ণতা বলা হয়। অবমন্দন যত বাড়ে তীক্ষ্ণতা তত বাড়ে, তখন কম্পাঙ্কের সামান্য পরিবর্তনের জন্য বিস্তারের তেমন পরিবর্তন লক্ষ্য করা যায় না। সুতরাং অবমন্দন বাড়ালে অনুনাদের তীব্রতা হ্রাস পায়। তোমাদের বইতে কিন্তু অনুনাদের কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমি দু একটা বই শোনাচ্ছি। কোনো একটি বস্তুর স্বাভাবিক পর্যায়কাল যদি এর উপর আরোপিত পর্যায়কালের সমান হয় তাহলে তখন বস্তুটির কম্পনে অনুনাদ হয়। সকল অনুনাদ কম্পন কিন্তু পরবশ কম্পন। অনুনাদি কম্পনের বিস্তার সবচেয়ে বেশি হয়। অনুনাদের সমস্ত কম্পন শুরু হওয়ার অল্প সময়ই
তা অল্প সময় পরই তা নির্মিত হয়। তাহলে আমরা এতক্ষণ পড়লাম কি অনুনাদ। এখন আমরা শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল নিয়ে আলোচনা করব। শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, তীব্রতার একক তুমি জানো, ওয়াট পার মিটার স্কয়ার। তীব্রতা ও তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল তীব্রতা হলো শব্দ সঞ্চালন অভিমুখের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাকে তীব্রতা বলে। একে আমরা আই দ্বারা প্রকাশ করি। তীব্রতার একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার বা ওয়াট পার মিটার স্কয়ার। জুলের অর্থাৎ এটাকে আই এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। দেখো, ওয়েবারের সূত্র অনুসারে শব্দের তীব্রতার লগারিদমের সমানুপাতিক। এই সূত্র অনুসারে শব্দচ্যুতা এস এবং শব্দের তীব্রতা আই হলে তাদের মধ্যে সম্পর্ক হলো এস ইজ প্রপোর্শনাল টু লগ 10 আই। আইটা হচ্ছে তীব্রতা, এসটা হচ্ছে শব্দচ্যুতা। এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে আমি এখান থেকে কি পাবো? এস ইকুয়াল টু কে লগ 10 আই। এখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। শব্দের তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার হলেও ব্যবহারিক ক্ষেত্রে আমরা তীব্রতার সাপেক্ষে একে পরিমাপ করতে পারি। এখানে দেখো, প্রমাণ তীব্রতা 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের শ্রাব্যতার সীমা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার সমান ধরা হয় এবং একেই প্রমাণ বা আদর্শ তীব্রতা বলে। একে আমরা আই নট দ্বারা প্রকাশ করব। আই নট সাপেক্ষে সকল তীব্রতা পরিমাপ করা হবে। তাহলে আমরা কি করব? আই নটের সাপেক্ষে সকল তীব্রতা পরিমাপ করব। এখন আমরা এটা হচ্ছে প্রমাণ তীব্রতা আই নটটা। আমরা তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করি। তীব্রতা লেভেল কোন শব্দের তীব্রতা এবং আদর্শ বা প্রমাণ শব্দচ্যুতার পার্থক্যকে ওই শব্দের তীব্রতা লেভেল বলে। অন্যভাবে বলা যায়, শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদম ওই শব্দের তীব্রতা লেভেল বলে। তীব্রতা লেভেলকে বেল কিংবা ডেসিবেল এককে প্রকাশ করা হয়। আমরা এটা ব্যাখ্যা করলে বুঝতে পারবা তোমরা। ধরা যাক একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তীব্রতা, দুটি নির্দিষ্ট কম্পাঙ্কের তীব্রতা। আমরা এখানে দুইটা কম্পাঙ্কের তীব্রতা আমরা তুলনা করবো। এখানে একটা হচ্ছে আই আর একটা হচ্ছে আই নট, তীব্রতা। এবং এদের শব্দচ্যুতা হচ্ছে আই এর জন্য হচ্ছে এস আর আই নটের জন্য হচ্ছে এস নট। তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখবো? আমরা যে একটা সূত্র লিখলাম সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই ইজ প্রপোর্শনাল টু লগ 10 আই। তাহলে এস ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু লগ 10 আই। তাহলে এস ইকুয়াল টু কে লগ 10 আই। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এস নটের জন্য আবার কথা হবে এটা যদি তাহলে এস নটের জন্য কি হবে? এস নট ইকুয়াল টু কে লগ 10 আই নট হবে। এখন দেখো, আমরা কি করব? একটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে? বিটা ইকুয়াল টু এস মাইনাস এস নট, এস মাইনাস এস নট। তাহলে কি হবে? একটা বিয়োগ করতে জানি, এতে বিয়োগ করলে কি হবে? কে কমন যাবে। কে কমন গেলে কি থাকবে? লগ 10 মাইনাস লগ 10 আই মাইনাস লগ 10 আই নট। তাহলে লগের সূত্র অনুযায়ী কি বলতে পারি? তীব্রতা লেভেল এটা তীব্রতা লেভেল সমান কত হবে? বিটা ইকুয়াল টু কে লগ 10 তাহলে কি হবে? আই বাই আই নট, কিন্তু মাইনাস। তাহলে লগের সূত্র অনুসারে এখানে কে একটি আনুপাতিক ধ্রুবক, এটি এককের উপর নির্ভর করে।
শব্দ উচ্চতার পার্থক্য বিটাকে তীব্রতা লেভেল বলে। এখানে কে ইকুয়াল টু 1 হলে তাহলে আই নট যদি প্রমাণ তীব্রতা হয় তাহলে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা কে ইকুয়াল টু 1 এবং আই হচ্ছে কি আদর্শ তীব্রতা। তাহলে বিটা ইকুয়াল টু আমরা লিখবো log I বাই আই নট বেল। এই বেলটা হচ্ছে টেলিফোনের যে আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল তার নাম অনুসারে। এটি খুব বড়, তাই আমরা কি করব, এই বেলের পরিবর্তে ডেসিবেল ছোট করে ব্যবহার করব। তাহলে এক বেলের 1/10কে বলা হয় 1 ডেসিবেল, এক বেলের 10/1 বলা হয় ডেসিবেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রমাণ তীব্রতা, বেল এবং ডেসিবেল তোমাদেরকে সাথে আলোচনা করেছি। আজকে যে আমরা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যা পড়িয়েছি তীব্রতার উপর ভিত্তি করে একটা বাড়ির কাজ দিয়েছি। দেখো, কোন শ্রেণীকক্ষের তীব্রতা, শব্দের তীব্রতা, কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 1 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কয়ার হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় করো। ডেসিবেলে নির্ণয় করতে হবে। বেলটা হচ্ছে বড়, ডেসিবেলটা হচ্ছে 1 বেলের 10/1 নির্ণয় করো। আশা করি তোমরা সূত্রে বসিয়ে দিলে রেজাল্টটা বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে তরঙ্গের উপর আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে বিটের উপর, এবং সেটা নেওয়ার পরে তরঙ্গ শেষ করব। তো আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।